ডক্টর মির্জা গালিব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে পিআর এর পক্ষে শর্ত সাপেক্ষে একমত যেমন বিএনপি, আবার একই সাথে একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা বিএনপি একমত, কিন্তু এখানে একটি শর্ত আছে যে সংবিধান ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি গঠন করা যাবে না। মানে এই দুটিকে আপনি পর্যবেক্ষণ করেন কিভাবে? আমি এখানে যেটা মনে করি যে দুইটা জিনিস আসছে। একটা হলো যে আমরা এই সংস্কার প্রক্রিয়া এমন ভাবে করতে চাই যাতে করে সরকারের নির্বাহী ক্ষমতার একটা চেক এন্ড ব্যালেন্স থাকে। আধুনিক রাষ্ট্রে চেক এন্ড ব্যালেন্সটা হয় সরকার, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, সংসদ এবং বিচার বিভাগ, এই তিনটা জায়গার মধ্যে। আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলের উপর পাওয়ারফুল থাকেন, তার দলই সংসদে থাকে এবং এরাই সবাইকে নিয়োগ দেন। তার ফলে এক ধরনের নেপোটিজম হয় সব জায়গায় এবং তার ফলে এক ব্যক্তির হাতে এই ক্ষমতাটা থাকে। তো আমরা একটা চেক এন্ড ব্যালেন্স করতে চাইতেছি। এখন এই চেক এন্ড ব্যালেন্স থেকে দুইটা জিনিস আসছে। একটা প্রপোজাল আসছে যে ইলেকশন আমরা পিআর পদ্ধতিতে করতে পারি কিনা, উচ্চ কক্ষ করতে পারি কিনা, এবং আরেকটা হচ্ছে যে কিছু নিয়োগ যেমন প্রধান বিচারপতি নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ, এটা আমরা একটা ডিফারেন্ট বডি করে করতে পারি কিনা, এই জায়গায় আলাপ আলোচনাটা রয়েছে। তো আমার মনে হয় এখানে কয়েকটা মিডল গ্রাউন্ডে আমরা সমাধান দেখতে পারি। একটা মিডল গ্রাউন্ড হতে পারে যে পিআর পদ্ধতি যদি আমরা নিম্নকক্ষে আনতে না পারি, যেটা শান্তভাবে বলতেছে যে তাহলে গভর্নমেন্ট হ্যাং হয়ে যাবে, দুর্বল গভর্নমেন্ট হবে, তো একটা ওয়ে হতে পারে উচ্চ কক্ষ আমরা পিআর করতে পারি। দেখেন, আমি যদি নিম্নকক্ষে ইলেকশন করলাম, যেই দল যতগুলো আসন পাইলো তারা যদি ওই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে লোক নিয়োগ দেয়, যেটা এখন বিএনপির প্রপোজাল, তাহলে তো উচ্চকক্ষের আলাদা কোনো চেক এন্ড ব্যালেন্স থাকবে না। আমি নিম্নকক্ষে 280 আসন পাইলাম, তাহলে আমার উচ্চকক্ষেও হচ্ছে আপনার প্রায় 90% থাকবে আমার দলের লোক, তাহলে আমি উচ্চকক্ষে 90% লোক মনোনয়ন দিলাম। এই মনোনয়ন প্রক্রিয়া কিন্তু নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের কোনো চেক এন্ড ব্যালেন্স হবে না। আমি যেটা করলাম সেটা হলো কিছু লোককে নিয়ে আসলাম যারা ইলেক্টেড হইতে পারলো না, আমি তাদেরকে এই জায়গায় এনে বসাইলাম। তো এই ফিলসফিটা রাইট না। উচ্চকক্ষটা আসা উচিত যাতে করে সে নিম্নকক্ষের সাথে এক ধরনের ব্যালেন্স হয়। যদি ব্যালেন্স হইতে হয় তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া আলাদা হইতে হবে। একই পদ্ধতিতে যদি নির্বাচিত হয় তাহলে সেম পার্সেন্টেজ থাকবে। তো ওয়ান ওয়েতে আমরা এটা সমাধান করতে পারি যে নিম্নকক্ষ যদি সরাসরি এখন যেভাবে নির্বাচিত হইতেছে সেভাবে হবে, তাহলে নির্বাহী গভর্নমেন্ট হচ্ছে স্ট্রং হবে, আপনার গভর্নমেন্ট ফর্ম করবে যারা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ। আর উচ্চকক্ষে যদি আমরা পিআর পদ্ধতিতে চাই তাহলে আপনি ডিফারেন্ট কম্পোজিশন পাবেন। হয়তো নিম্নকক্ষে একজনের আসন 200, কিন্তু তার ভোটের পার্সেন্টেজ হয়তো বিরোধী দল থেকে খুব বেশি না, তারপরে উচ্চকক্ষে তার আসন কমে যাবে এবং হচ্ছে বিরোধী দলের আসন অনেক বেড়ে যাবে। তাহলে উচ্চকক্ষে যেহেতু আমার একটা ডিফারেন্ট কম্পোজিশন হবে, তাহলে নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের একটা ব্যালেন্স হবে। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো, যেমন প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন, এরকম আরো যেগুলো সাংবিধানিক পজিশন আছে, যেগুলো পাওয়ারফুল পজিশন, এই জায়গাগুলোর নিয়োগ আমরা যদি উচ্চকক্ষে দিয়ে দিই এবং সেখানে একটা পার্সেন্টেজ দিই যে ওকে 60% অথবা 70% এর অ্যাপ্রুভাল লাগবে, তাইলে পরে এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল এবং বিরোধী দল তারা একজন আরেকজনের সাথে নেগোশিয়েট করতে বাধ্য হবে যে এটা নিম্নকক্ষ দিবে না। নিম্নকক্ষের হাতে আপনার সরকারি এক্সিকিউটিভ ডিসিশন থাকবে, ধরেন বাজেট নিম্নকক্ষে পাস হয়ে যাবে, এটা উচ্চকক্ষে যাবে না, যাতে সরকার ফাংশন করতে পারে। সরকারি এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এখানে থাকবে, কিন্তু ধরেন বিচার বিভাগের নিয়োগ আমরা উচ্চকক্ষে দিয়ে দিব, নির্বাচন কমিশনের নিয়োগ আমরা উচ্চকক্ষে দিয়ে দিব। তাইলে পরে এট দ্য সেম টাইম আমরা অনেকগুলো জিনিস ব্যালেন্স করতে পারলাম যে পিআর পদ্ধতির ভালো দিক আছে কিন্তু একটু খারাপ দিক আছে, এই উইকনেস আসলো না, আমরা নিম্নকক্ষ এখনকার মতো রাখলাম। বাট এট দ্য সেম টাইম আমি যদি উচ্চকক্ষ পিআর পদ্ধতি দিই তাহলে আমি তার সুবিধা নিতে পারলাম। এবং নিয়োগ প্রক্রিয়াগুলো যে একটা নিম্নকক্ষ থেকে সংসদীয় কমিটি থাকলো, সেখান থেকে তারা সুপারিশ করলো এবং দ্যাট সুপারিশ ক্যান গো টু দ্য উচ্চকক্ষ, সেখানে ভোটাভুটি হলো এবং সেখানে একটা অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে গেল, তাহলে সরকারি দল এবং বিরোধী দল কাছাকাছি আসবে। এই জায়গায় বিএনপিকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার যে তাদের যে 31 দফা কর্মসূচি, সেখানে তারা সংসদের উচ্চকক্ষ চিন্তা করছে এবং এই ধারণাটা যখন আসছে এটা কিন্তু অনেক আগে, যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন। সো দে শুড বি কংগ্রাচুলেটেড ফর দ্যাট, যে ওই সময়ের জন্য এই চিন্তাটা খুবই ভালো ছিল। কিন্তু এই চিন্তার মধ্যে একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, সেটা হলো যে নিম্নকক্ষের নির্বাচনের সেম প্রপোর্শনে যদি আমি উচ্চকক্ষ দেই তাহলে উচ্চকক্ষ অর্নামেন্টাল প্রসেস বাদে আর কোনো কাজ করবে না। আমার কথা যে উচ্চকক্ষে পিআর পদ্ধতি দ্যাটস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। এবং আমরা নিয়োগ প্রক্রিয়া, বিএনপি এখন যেটা বলতে চাইতেছে যে আমরা আলাদা করে এনসিসি যেটা আছে এটা ইটস নট গুড, তারা মনে করে এটা নির্বাহী বিভাগের উপর হস্তক্ষেপ। তারা আপনি উচ্চকক্ষে ইলেক্টেড মেম্বার এটা দেন, পিআর পদ্ধতিতে তারাও তো ইলেক্টেড, জনগণের ভোটেই তারা আসবে, ভোটের পার্সেন্টেজ আসবে। তো সেখানে যদি আমরা নিয়োগ পদ্ধতি দিয়ে দিই তাহলে আমার বোধ হয় যে এটা একটা অসাধারণ ব্যালেন্স হতে পারে। আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, মেথডিক্যাল এবং এটা খুব সাইন্টিফিক আমার কাছে মনে হয়েছে।